আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখা যাচ্ছে এখন আমার আজকে ডিভাইসের সমস্যা হচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের শুভেচ্ছা। আপনার আজকে যে বিষয়গুলো শিরোনাম যেটা দিয়েছেন আপনি, জামাতের আমির নিজেই বলেছে ভারতের কূটনীতিকদের সাথে তাদের গোপন বৈঠক হয়েছে। এই যে রাজনৈতিক সার্কাস চলতেছে, আপনার চ্যানেলেও বলেছিলাম, এই সার্কাস যে আমরা আরো কত দেখবো, আমি বলেছি যে আমাদের আরো অনেক সার্কাস আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা দেখতে থাকি, দেখা যাক কি হয়। তবে জামাতের স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশের নিরঙ্কুশ ক্ষমতার স্বাদ কোনোদিনই এই মাটিতে হবে না। আমরা তা হতে দিব না। বাংলাদেশের জনগণ, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ তা হতে দিবে না। যে যারা সেভেন সিস্টার ভাঙতেছিল তাদের সিস্টাররাই চলে যাচ্ছে। সিস্টাররা না, তো শুধু ব্রাদাররাও চলে গেছে। ২-৪ জন ব্রাদার জামাতে চলে গেছে, ২-৪ জন স্বতন্ত্র হয়ে গেছে। আর তাদের যে গাল ফোলা পেট ফোলা বড় ব্রাদার ঠান্ডা মাহফুজ বলে পরিচিত, যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছিল, যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল। অদ্ভুত ব্যাপার, মেটিকুলাস ডিজাইন বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু মেটিকুলাস ডিজাইনের শব্দই জানে না। এটা হচ্ছে সূক্ষ্ম ষড়যন্ত্র। এটা বলতে তারা লজ্জা পায়, তারা ইংরেজিতে বলে। ঠিক আছে, আসলে সূক্ষ্ম ষড়যন্ত্রের যে কথা বলা হয়েছিল, সেই মাস্টার মাইন্ড ঠান্ডা মাহফুজও কিন্তু বলেছে যে তিনি নির্বাচন করবেন না, বিদেশে চলে যাবেন। আবার কার নাম যেন দেখলাম, আমার আরেক ভাবির পোলা বলেছে সেও নাকি বিদেশে চলে যাবে। মানে তাদের ১৬ কলা পূর্ণ হয়ে গেছে, তাদের দুর্নীতি করা, তাদের লুটপাট করা, তাদের লক্ষ্য উদ্দেশ্য সফল হয়ে গেছে। এখন তারা পালাবে। সেভেন সিস্টার তারা, এগুলো তো তারা পাকিস্তানের আইএসআই এর প্রেসক্রিপশনে চিৎকার চেঁচামেচি করেছে। কোনো না কোনো ভাবে ভারতকে যদি যুদ্ধে নামানো যেত, তাহলে বাংলাদেশে আর নির্বাচন হতো না। আর যতদিন মনের খায়েশ থাকে, তাদের ইনুস জ্যাঠাকে ক্ষমতায় বসিয়ে জামাত ক্ষমতা উপভোগ করতো। এটা আমার কথা না, এটা তারেক রহমানের কন্যা খালেদা জিয়ার নাতনি বলেছেন। জাইমা রহমানের পোস্টে আমরা দেখেছি, তিনি বলেছেন যে এটা হচ্ছে জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার। তো এই জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকারের স্বপ্ন ভেঙে গেছে। পাকিস্তানের আইএসআই যে প্রেসক্রিপশন তা বাস্তবায়ন করতে পারে নাই। তারা সেভেন সিস্টার ভেঙে ফেলবে। মানে এরকম দুধের শিশু যারা রাজনীতিতে জুম্মায় জুম্মায় ৭ দিন এসেছে, তো এরা তো রাজনীতিবিদ না। এরা হচ্ছে একটা ক্লাবের সভাপতি সেক্রেটারি নিয়ে এলাকার, গ্রামের বা পাড়া মহল্লার একটা ক্লাবের সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না। আর হলেও সেখানে মারামারি কাটাকাটি এবং গলিকা কুত্তার মতো তারা আচরণ করবে। তারা জাতীয় রাজনীতিতে এসেও সেই ধরনের ভাষা, সকল রাজনৈতিক শিষ্টাচার, সকল রাজনৈতিক শব্দ পরিহার করে তারা তাদের মতো করে, মানে একেবারে গুন্ডা মাস্তানের মতো কথা বলেছে। সেটা শুধু তারাই বলে নাই, তাদের যে বাজান বা তাদের জ্যাঠা বা তাদের দাদা, খালু, মামা ডক্টর ইউনূসও প্রফেসর হয়েও তিনি এমন সব বক্তব্য দিয়েছেন, এমন সব শব্দ চয়ন করেছেন, এমন সব শব্দের আমদানি করেছেন, যেগুলো কোনো ক্ষমতায় বসে কেউ এগুলো করতে পারে না, বলতে পারে না। আপনি দেখেন আজকে জয়শঙ্কর সাহেব এসেছেন বাংলাদেশে খালেদা জিয়ার জানাজায়। তারা জানে যে বিএনপি তাদের জন্য কি কি রকম ক্ষতি করো বা কি কি ক্ষতি করেছে, ভবিষ্যতে কি কি ক্ষতি করবে, তারা কিন্তু সবই জানে। তারপর তারা সৌজন্যতার খাতিরে তারা এখানে, আপনি আপনার বৃহত্তর একটা প্রতিবেশী, ওই আওয়ামী লীগকে যতই ভারতের দালাল বলুক, দোসর বলুক, ভারতের পক্ষের বলুক, প্রো ইন্ডিয়ান বলুক, ভারতকে অ্যাভয়েড করে আপনি বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এই আশা কেন করেন? এটা কোনো বাস্তবতা আছে? কোনো বাস্তবতা নাই। আপনি একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ, আপনার পাশে একজন শিল্পপতি বাস করে, আপনি তাকে এভয়েড করে চলতে পারবেন? তারপরেও তারা কারা? যাকে ছাড়া আপনি চলতে পারেন না। বিপদে হাসপাতালের টাকা তার কাছে হাওলাত নেন, মেয়ের বিয়ে দিতে টাকা হাওলাত তার কাছে নেন, বন্ধুর বাড়ি যাইতে লজ্জা পান, কাপড়-চোপড় কেনার টাকা তার কাছে নেন। সেই প্রতিবেশীকে আপনি এভয়েড করতে পারবেন? পারবেন না। আর সেই জায়গায় আপনি ধরে নিলাম ব্যক্তিগত জীবনে প্রতিবেশীকে এভয়েড করা, আপনি বাড়ি বিক্রি করে চলে গেলেন। শেষ। কিন্তু দেশ তো আপনি এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারবেন না। তাহলে ভারতের মতো একটা প্রতিবেশী, যে প্রতিবেশী ছাড়া আমরা এক কদম লড়তে পারি না, চড়তে পারি না, যাদের চাল, ডাল, পিঁয়াজ, আলু, এমনকি লতা পাতা, কাঁচামরিচ, এমনকি ফুল ছাড়া আমরা চলতে পারি না। যাদের শিল্পের কাঁচামাল না আসলে আমাদের বাংলাদেশের সকল শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। যাদের ট্রাক, যাদের বাস ছাড়া আমরা একটা কদম লড়তে পারি না, যাদের বাইক, লাখো লাখো মানুষ ইন্ডিয়ান বাইকে চড়ে ইন্ডিয়ান বিরোধিতা করে, ইন্ডিয়া বয়কটের গল্প করে, এই সমস্ত ইয়ার কি তো আমাদের মুরুদে কুলাবে? ভারতের চাল ডাল নুন তেল না, শুধু যানবাহন ছাড়া আপনি চলতে পারবেন? বাংলাদেশে যারা ভারত বিরোধিতা করে, এর 80% তো ইন্ডিয়ান মোটরসাইকেল চালায়, 80% তো ব্যবসা করে ভারতীয় ট্রাক দিয়ে, 80% তো ব্যবসা করে 60% 70% ব্যবসা করে ভারতের বাস দিয়ে। আর ভারতের খায় দায় সেটা তো আমি আলাপ অন্য জায়গায় রাখলাম। বাংলাদেশের প্রায় 50,000 ছেলে মেয়ে শুধুমাত্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পড়ালেখা করে। এরা কারা? এরা এরা এই 50,000-এর মধ্যে 40,000-ই হচ্ছে ভারত বিরোধী। তো আপনি ভারত ছাড়া এক কদম চলতে পারবেন না। সেই জায়গায় আপনি এই ধরনের কথাবার্তা তো শিশুসুলভ।
শেখ হাসিনা কেন, খালেদা জিয়া, তারেক রহমান, এরশাদ, এরা কি ভারতের সাথে আপোষ করে ক্ষমতায় থাকে নাই? আপনি এটা কি মনে করেন? এতই সস্তা আপনি ভারতকে অ্যাভয়েড করে যাবেন? ভারত এখন বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে, তার কাছে পুতিন আসে, তার কাছে আমেরিকার প্রেসিডেন্ট আছে, এবং ভারতের প্রেসিডেন্টের কাছে পুতিন এবং ট্রাম্প এসে তো সদকা জাকাত দেয় না পাকিস্তানের মতো। আর নরেন্দ্র মোদী তো বিদেশে গিয়ে সদকা জাকাত নেওয়ার জন্য যায় না। তাহলে এই দেশটাকে কিভাবে আপনি অ্যাভয়েড করবেন? কার পক্ষে জি। সম্ভব? আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে যখন ইমরান খান গিয়েছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি ড্রাইভ করে আরবের শাসকদের নিয়ে গেছেন। আর আমরা দেখলাম নরেন্দ্র মোদীকে আরবের শাসকরা ড্রাইভ করে নিয়ে যায়। পার্থক্যটা বুঝতে পারছেন তো? তো সেই ভারতকে আপনি অ্যাভয়েড করবেন? এত সস্তা। তারেক রহমান কেন? খোদ জামাত ইসলাম ক্ষমতায় আসলে, যদিও আসবে না, কথার কথা, জামাত ভারতের সাথে অ্যাভয়েড করে টেক্কা দিয়ে ভারতকে পাল্লা দিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন? এতই সস্তা? বাস্তবতা মেনে নিতে হবে। এত সহজ না তো। 1800 কিলোমিটার দূরে পাকিস্তানের জন্য, পাকিস্তান যদি আপনাকে এত কিছু করতে পারে বাংলাদেশে, তাহলে আমাদের সাথে প্রায় 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে, এবং সেই ভারত যাদের কোন রকম সহযোগিতা ছাড়া আমরা চলতে পারবো না। সোজা কথা, আমরা ভাতে মারা যাবো, তা আপনি তাকে জি। অ্যাভয়েড করে যাবেন? তো তারেক রহমান তো বিলকুল। আলোচনা করে আসতেই পারে, অস্বাভাবিক কিছু না তো এটা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নিতে এসেছিলেন ভারত ও পাকিস্তান সহ অনেক দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। বিশ্লেষকরা মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আকস্মিক আগমন এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের উপস্থিতি, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একই মঞ্চে অবস্থান করাটা নিছক সৌজন্য নয়, বরং বাংলাদেশের আসন্ন 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে একটি গভীর ভূ রাজনৈতিক বার্তার ইঙ্গিত দেয়। বিশেষ করে অধ্যাপক ইউনূসের 16 মাসের শাসনামলে ভারতের সাথে সম্পর্কটা যতটা তলানিতে পৌঁছেছে, সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানের হাতে তুলে দেয়াটা একটা বিশেষ বার্তা দেয়। সবশেষ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার ব্যাপকভাবে দানা বাঁধে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগানের সাথে আড়ালে আবডালে অনেক রাজনৈতিক দলকেও সুর মেলাতে দেখা গেছে। এস জয়শঙ্কর অবশ্য অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেননি, কিন্তু এর মধ্যে বোমা ফাটিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি খবর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন ভারতের এই কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এজন্য এটি গোপন রাখা হয়েছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে এই যে দিল্লি না ঢাকা স্লোগানে দিল্লির বিরোধিতার জিগির বাংলাদেশি রাজনৈতিক দলগুলো তোলে, সেটি আসলে কতটা দৃশ্যমান আর কতটা পর্দার আড়ালের নাটক। এমন নাটকের আড়ালে প্রশ্ন হলো, মিস্টার জয়শঙ্কর কি তার 4 ঘন্টার সফরে কোনো বিশেষ বার্তা দিয়ে গেছেন? 2025 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কেবল একটি তারিখ হিসেবে নয়, বরং একটি দীর্ঘ এবং বর্ণিল অধ্যায় চূড়ান্ত সমাপ্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ অসুস্থতার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু হয়। 31 ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয় বেগম খালেদা জিয়াকে। মানিক মিয়া এভিনিউতে যখন লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন, তখন মঞ্চের পেছনের সারিতে চলছিল এক অন্যরকম কূটনীতি। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনে একত্রিত হয়েছিলেন প্রায় 33টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন ভারত থেকে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের আসার কথা থাকলেও এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশীর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আজ বাংলাদেশের করমর্দন ও কুশল বিনিময় করেছেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকারের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। বুধবার পাকিস্তানের জাতীয় সংসদের এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে বিষয়টি খোলাসা করা হয়েছে। পোস্টে বলা হয়, পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিককে দেখে এগিয়ে গিয়ে করমর্দন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এ সময়
নিজ পরিচয় দিয়ে আয়াজ সাদিককে বলেন, আমি আপনাকে চিনতে পেরেছি। পাকিস্তানের জাতীয় সংসদের সেই পোস্টে আরো বলা হয়, 2025 সালের মে মাসে পাকিস্তান ভারত সংঘর্ষের পর এই আলাপচারিতাই ভারতের পক্ষ থেকে প্রথম উল্লেখযোগ্য উচ্চস্তরের যোগাযোগের সূচনা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ঢাকা সফর ছিল অনেকটা ঝটিকা অভিযানের মতো। মাত্র 4 ঘন্টার এই সফরে তিনি কেবল শোক প্রকাশ করতেই আসেননি, বরং তিনি বহন করে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি, যা তিনি সরাসরি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। এটি ছিল গত 18 বছরের মধ্যে কোনো ভারতীয় মন্ত্রীর সাথে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। নরেন্দ্র মোদীর চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রিয় তারেক রহমান সাহেব সম্বোধন করে লিখেছেন, আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রাণের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত শোকের সময় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক এই কামনা করি। চিঠিতে নরেন্দ্র মোদী খালেদা জিয়াকে বেগম সাহেবা বলে সম্বোধন করেন। 2015 সালের জুনে ঢাকায় বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে মোদী বলেন, খালেদা জিয়া ছিলেন দৃঢ় প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নতুন সূচনার প্রত্যাশা। লিখেছেন, খালেদা জিয়ার প্রস্থান অপূরণীয় শূন্যতা সৃষ্টি করলেও তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার টিকে থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন, জয়শঙ্করের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছুর ইঙ্গিত দেয়। ভারতের পররাষ্ট্রনীতির একটি দিক হলো নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি, কিন্তু 2015 সাল থেকে বাংলাদেশের সাথে যে সম্পর্কের স্বর্ণযুগের দাবি ভারত করে আসছিল, তা 2025 সালের শেষ দিকে এসে এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়েছে। খালেদা জিয়ার মৃত্যু সেই সংকটে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সোচ্চার অবস্থান ঢাকার নতুন প্রশ্নের সাথে দিল্লির দূরত্ব বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বেগম জিয়ার মৃত্যুর আগে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ সহিংসতার দিকে ঠেলে দিয়েছিল। ইনকলাব মঞ্চের এই মুখপাত্রের মৃত্যুতে যে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে, তাতে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস আক্রান্ত হয়েছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু এবং জানাজায় বিদেশি নেতাদের আগমন যেন এক প্রকার সেফটি ভালভ হিসেবে কাজ করেছে। কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো, এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূসের সাথে কোনো বৈঠক করেননি। প্রশ্ন হলো, জয়শঙ্কর কেন সৌজন্য সাক্ষাৎ করেননি, অথচ খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেয়া পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা অধ্যাপক ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময় দুই দেশের সম্পর্ক এমন একটা পর্যায়ে গেছে যার কারণে ভারত কোনো আনুষ্ঠানিক বৈঠক করতে চায়নি। যদিও খালেদা জিয়ার জানাজার আগে সংসদ ভবনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার সাথে জয়শঙ্করের অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে আলাপ হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, একেবারে অনানুষ্ঠানিক আলাপ হলেও 3 উপদেষ্টাকে যে বার্তা দিয়ে গেছেন, সেটি ভারতের আগের অবস্থানকে তুলে ধরে। ভারত সরকার অনেকদিন ধরে বলে আসছে, তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আবারও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে গেছেন এস জয়শঙ্কর। দর্শক, গত কিছুদিন ধরে বিশেষ করে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বেশ বেগ পায়। ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা আন্দোলনে নিয়মিত ভারত বিরোধী স্লোগান দেয়া হয়। এমন পরিস্থিতিতে আশঙ্কা ছিল, জয়শঙ্করের মতো ভারতের এমন সিনিয়র নেতার বাংলাদেশ সফরের পরিস্থিতি কি দাঁড়ায়। 4 ঘন্টার সফর শেষে জয়শঙ্কর ফিরে গেলেও ভারত বিরোধী একটি স্লোগানও শোনা যায়নি। তবে এরই মধ্যে জানা গেল, শুধু বিএনপি নয়, জামাত ইসলামী, যারা বাংলাদেশে ভারত বিরোধী দল বলে কথিত আছে, তাদেরও ভারতের কূটনৈতিক পর্যায়ে গোপন বৈঠক হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন একটি খবর সামনে এনেছে। 31শে ডিসেম্বর রয়টার্সে প্রকাশিত হয় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাক্ষাৎকার।
সে খবরে বলা হয়, ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি নিশ্চিত করেন চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে, তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় প্রতিনিধি বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। কেন এমন গোপন বৈঠক, তার যৌক্তিকতা তুলে ধরেছেন ডক্টর শফিকুর রহমান। বলেন, আমাদের সবার জন্য উন্মুক্ত হতে হবে, পারস্পরিক সম্পর্কের উন্নয়নের কোনো বিকল্প নেই। রয়টার্স বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও ভারতীয় সরকার একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সাক্ষাৎকারে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামাত ইসলামের অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান। শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা। দর্শক, কূটনৈতিক পর্যায়ে প্রতিবেশী যে কোনো দেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনের তাগিদ সবসময় দেওয়া হয়, কিন্তু বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে পরস্পর বিরোধী রাজনীতি নিয়ে ভোটের মাঠ দখলের চেষ্টা করা হয়, অথচ পর্দার আড়ালে চলে গোপন বৈঠক। জামাতে আমিরের এমন গোপন বৈঠকের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলে যারা রাজনীতির মাঠ গরম করে তাদের এখন প্রতিক্রিয়া কি হবে? এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ভারত বিরোধী মন্তব্য করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন, আর সরকার সমর্থকরা তো সেভেন সিস্টার্সকে ভেঙে চুরে একাকার করার হুমকি দিয়ে ভোটের মাঠে জেতার উপায় খুঁজছেন। কিন্তু গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর যখন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, তখন প্রশ্ন উঠতেই পারে, পর্দার আড়ালের রাজনীতি দেশের জন্য কতটা সুফল বয়ে আনতে পারে। বেগম খালেদা জিয়া পরপারে পাড়ি জমিয়েছেন, শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে 1990 সাল থেকে যদি আমরা হিসেব করি তাহলে আজকে 35 বছর। এই 35 বছর টানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশ শাসন করেছেন। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং ডক্টর ইউনূসের মিলিয়ে মোট 3.5 বছর। এই 3.5 বছর বাদ দিলে গত 32 বছর প্রায় বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়েছে। একটি দরিদ্র রাষ্ট্র, তৃতীয় বিশ্বের সবচাইতে তলানিতে থাকা একটি রাষ্ট্র, এই দুইজন নেত্রীর হাত ধরে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে এখন গোনার মতো একটি দেশে পরিণত হয়েছে। মাথাপিছু আয় $3000 কাছাকাছি, এবং মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান কম্পারেটিভলি ভালো। বাংলাদেশের অবস্থাটি যেখানে খারাপ সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে এই মুহূর্তে নেই বললেই চলে। একটি অনির্বাচিত সরকার মৌলবাদী গোষ্ঠীকে তার সাথে নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করে ফেলছে। এই অকার্যকর রাষ্ট্র থেকে একটি কার্যকর রাষ্ট্রের দিকে রওনা দেওয়ার পথে 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ দল আওয়ামী লীগ অনুপস্থিত। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দুইটি জোট ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হচ্ছে। একটি জামায়াতের অধীনে, অর্থাৎ 1971 সালে 16ই ডিসেম্বর যারা পরাজয় স্বীকার করে সারেন্ডার করেছিল সহরওয়ার্দী উদ্যানে, সেই তাদের নেতৃত্বে 8টি দল আর বিএনপির নেতৃত্বে আরো কিছু ছোটখাটো দল মিলে নির্বাচন হবে। এখন খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন তখন তিনি কিন্তু গত 40 বছর, অর্থাৎ জিয়াউর রহমান নিহত হওয়ার পর আজকে 40 বছরে খালেদা জিয়া কিন্তু দলকে একটা সুশৃঙ্খলার ভিতরে রেখেছেন। তার একক নেতৃত্বকে কেউ চ্যালেঞ্জ করেনি এবং তার নেতৃত্বে দল সুসংগঠিতভাবে দুইবার ক্ষমতায় এসছে। যদিও গত 17 বছর তারা ক্ষমতার বাইরে, কিন্তু খালেদা জিয়া জেলখানার ভিতরে থেকেও নেতৃত্ব দিয়েছেন, জেলের বাইরে থেকেও নেতৃত্ব দিয়েছেন। এখন খালেদা জিয়ার অ্যাবসেন্সে তার ছেলে তারেক রহমান সেই নেতৃত্বটি দিতে পারবেন কিনা, তার নেতৃত্বের সেই যোগ্যতা আছে কিনা, এবং তিনি কতটা সফল হবেন দলকে এই এককভাবে ডিল করার জন্য, এখন এইটা দেখার ব্যাপার। আপনারা যদি দেখেন যে আমরা সাধারণত কারো অভিজ্ঞতা থেকে আমরা ভবিষ্যৎ সম্পর্কে বলি তার কর্মকাণ্ড দেখে। তারেক রহমান সাহেব
বাংলাদেশের একেবারে পিয়ন থেকে শুরু করে যদি আপনি সচিবালয়ের সচিব ধরেন, সেখান পর্যন্ত কোনো সরকারি কর্মকাণ্ডে তিনি কখনো সম্পৃক্ত ছিলেন না, অথবা তিনি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত কোনো নির্বাচিত জনপ্রতিনিধিও ছিলেন না, অথবা তার দলও তাকে এর আগে কখনো দলের প্রধানও হননি, বা কোনো টেকনোক্রেট মন্ত্রী হয়েও তিনি কিন্তু ক্ষমতা চালিয়ে আমাদেরকে দেখাতে পারেননি। এখন তার যে ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা, সেটা আমরা ভবিষ্যতে দেখব। আজকে পর্যন্ত আমরা এর কিছুই জানি না। বাংলাদেশের আজকের যে অবস্থা, অর্থনীতি ডিক্লাইন করেছে, মব সংস্কৃতি বাংলাদেশের যে আইন এবং বিচার ব্যবস্থা সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। রাজনীতি এবং অরাজনীতি একসাথে হাঁটছে, সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। 1971 সালের যে পরাজিত শক্তি, বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা, ধর্ষণ এবং দেশান্তরিতকরণের সাথে জড়িত, তারা আজ আস্ফালন করছে, তারা বিএনপিকে চ্যালেঞ্জ করছে। আওয়ামী লীগ না থাকার কারণে জামায়াতে ইসলামী ধরেই নিয়েছে ইতিহাসে তারা প্রথম ক্ষমতার স্বাদ গ্রহণ করার খুব কাছাকাছি, যার কারণে তারা খুবই ডেসপারেট। মানুষ মরল, সম্পদ নষ্ট হলো, দেশ ধ্বংস হয়ে গেল, এটা তাদের কোনো বিবেচ্য বিষয় নয়। অন্যদিকে বিএনপি 3-4বার রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছে। রাষ্ট্রের প্রধান ছিলেন বিএনপির প্রধান জিয়াউর রহমান, প্রেসিডেন্ট ছিলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। এবারে যদি নির্বাচিত হতে পারেন 151 আসন নিদেন পক্ষে, তাহলে তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই ক্ষেত্রে খালেদা জিয়ার সময়ে 2টি বলয় আমরা দেখেছি 2001 থেকে 2006 পর্যন্ত। একটি হাওয়া ভবন কেন্দ্রিক বাইয়া গ্রুপ, আরেকটি এই খালেদা জিয়ার খালেদা জিয়ার এই পল্টন কেন্দ্রিক, সেটি হচ্ছে খালেদা জিয়া কেন্দ্রিক গ্রুপ, ম্যাডাম গ্রুপ। এখন এই ম্যাডাম গ্রুপ এবং বাইয়া গ্রুপের যে দ্বন্দ্ব, সেটি আপাতত শেষ, কারণ খালেদা জিয়ার বিদায়ের পর সেই 2টি গ্রুপ এখন আর নেই। এখন একটা গ্রুপ, এই একটা গ্রুপ হবে নাকি হয়ে গেছে সেটা দেখার জন্য একটু সময় নিতে হবে। তারেক রহমান কি খালেদা জিয়া যাদেরকে অ্যালাইনমেন্টে রেখেছিলেন তাদেরকে সঙ্গে করে দলটাকে ধরে রাখতে পারবেন, নাকি খালেদা জিয়ার মতো সেই প্রজ্ঞা, সেই রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা এবং লম্বা সময় অতিক্রম করার যে অভিজ্ঞতা, সেটা না থাকার কারণে তিনি কি ফেলিউর হবেন? তারেক রহমান যদি ফেলিউর হয়, তাহলে বাংলাদেশও ফেল করতে বাধ্য, কারণ আওয়ামী লীগের অ্যাবসেন্সে বড় কোনো রাজনৈতিক শক্তি, যারা প্রগতিশীল ধারার অথবা মুক্তিযুদ্ধের সাথে যাদের কানেকশন আছে, সারা বিশ্বের সাথে যাদের কানেকশন আছে, এইরকম আর কোনো দল নেই। জামাতকে সারা বিশ্ব জানে একটা মৌলবাদী সংগঠন হিসেবে, একটি সাম্প্রদায়িক সংগঠন হিসেবে, একটি ধর্মাশ্রয়ী দল হিসেবে। এখন জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, জামাতের মুখটি যদি পাকিস্তানের দিকে ফিরে যায়, তখন ভারতের সাথে ক্লেশ কিন্তু অনিবার্য। এই ভারতের সাথে ক্লেশ এড়িয়ে বাংলাদেশটিকে সামনের দিকে নিয়ে যেতে হলে তারেক রহমানকে সফল হতে হবে, 2 দিকে সফল হতে হবে। একদিকে তার পুরা দলটাকে, দলের সমস্ত নেতাকর্মীকে একটি ফ্রন্টে, একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে ধরে রাখতে হবে। নির্বাচনী মাঠে যদি তারেক জিয়া সেই প্রত্যয় দেখাতে না পারেন, তাহলে তার জোটের পাশ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর যদি তিনি সেই প্রজ্ঞা দেখাতে পারেন, তাহলে তাদের পক্ষে জিতা সহজ হবে। আরেকটি বিষয় এখানে দেখেন যে 12ই ফেব্রুয়ারি 2টি নির্বাচন হতে যাচ্ছে। একটি নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন, আরেকটি হচ্ছে গণভোট। এই গণভোটের বিষয়ে বিএনপির অবস্থানটি খুব সরব নয়। এখানে হ্যাঁ এবং না। যদি হাতে ভোট হয়, তাহলে বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার অ্যাবসেন্সে তারেক রহমানের পক্ষে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্রকে পরিচালনা করা সত্যিকার অর্থেই দুরূহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই তারেক রহমান যদি এই মুহূর্তে না ভোটের পক্ষে যান, তাহলে কিন্তু তিনি একটু ব্রিদিং স্পেস পাবেন। ব্রিদিং স্পেসটা কি? যে খালেদা জিয়ার অ্যাবসেন্সে জীবনে প্রথম ক্ষমতার স্বাদ গ্রহণ করে উনি যদি নতুন একটা প্রসেস সৃষ্টি করতে যান, শুরু করতে যান, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এবং যে আর্মি, বিডিআর, পুলিশ, যত রকমের প্রশাসন আছে, সব কিছুর মধ্যেই, এবং আমাদের যে
পার্লামেন্টারি সিস্টেম সেখানে এবং আমাদের যে সুপ্রিম কোর্ট সিস্টেম সেখানে অনেক পরিবর্তন আসবে। এই পরিবর্তনকে অ্যাকোমোডেট করা নতুন একজন মানুষের পক্ষে 18 কোটি মানুষকে নিয়ে এটা খুবই কঠিন চ্যালেঞ্জ। কারণ বাংলাদেশের অর্থনীতি অনেকটা ভেঙে পড়েছে, সমাজ অনেকটা ভেঙে পড়েছে এবং আইন বিচার এখন নেই বললেই চলে। মবের রাজত্ব চারদিকে চলছে, কে কাকে কখন হত্যা করছে, কে কাকে তুলে নিয়ে যাচ্ছে এর কিন্তু কোনো ইয়াত্তা নাই। এমন অবস্থায় বিএনপি যদি এবার এই সিদ্ধান্তটি গ্রহণ করে যে আমরা নাতে ভোট দেব, তাহলে অন্তত একটা সার্টেন টাইম তারেক রহমান পাবেন যাতে করে তিনি নিজেকে গুছিয়ে নিতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ট্রোলে নিতে পারেন, পার্টির কন্ট্রোলটা নিতে পারেন এবং বিরোধী যারা থাকবে তাদেরকেও একটা মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন। নিয়ন্ত্রণ বলতে আমি যেটাকে বোঝাচ্ছি যে উচ্ছৃঙ্খলতা থেকে নিয়ন্ত্রণ। এই অবস্থায় যদি তিনি হা ভোট দিকে যান তাহলে তার জন্য চ্যালেঞ্জ দুইটি। একদিকে হলো নতুন অবস্থার সাথে খাপ খাওয়ানো, আরেক হলো এই যে রাজনৈতিক যে শক্তিগুলো আছে তার বিরোধী শক্তি, এই বিরোধী শক্তি কিন্তু কট্টর শক্তি, এই শক্তির সাথে লড়াই করা। এখন তিনি কোনটা চুজ করবেন, কি মানে প্রচলিত ব্যবস্থায় আরো কিছুদিন থাকা নাকি নতুন ব্যবস্থায় যাওয়া? এখন বিএনপির যে পুরানা নেতারা আছেন, আগের যেসব নেতৃত্ব রয়েছেন তাদের সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্কটা দূরত্বটা কম ছিল, তারেক রহমানের সাথে তাদের দূরত্ব অনেক বেশি ছিল। তাদের সাথে এখন তারেক রহমানের সম্পর্কটার মেকানিজমটা কেমিস্ট্রিটা কিরকম হয় সেটাও একটা বিষয় আমাদেরকে দেখতে হবে। আজকে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় যদি তারেক রহমান তার দলকে ঐক্যে না রাখতে পারেন এবং তিনি যদি প্রচলিত ব্যবস্থা অর্থাৎ 1971 সাল থেকে যে ব্যবস্থা চলে এসছে সেই ব্যবস্থাটিকে, সেই সংবিধানটিকে ধরে রাখতে না পারেন, তাহলে তার জন্য যে চ্যালেঞ্জ হবে সেই চ্যালেঞ্জে বিএনপি টিকে থাকতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর এবারের নির্বাচনে যদি তারেক রহমান সাহেব জিততে না পারেন তাহলে কিন্তু তিনি দলের প্রধান নেতা হিসেবে ভবিষ্যতে আর থাকতে পারবেন কিনা সেটা কিন্তু প্রশ্নাতীত নয়। তাই আমি বলবো তারেক রহমানকে এখন বুদ্ধিদীপ্তভাবে দলের সিনিয়র নেতাদের সাথে, বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের সাথে, 71-এর যে মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ সেই স্পিরিটের সাথে একাত্ম হয়ে কাজ করতে হবে। যদি তা করতে না পারেন তাহলে তারেক রহমানের জন্য এবং দেশের জন্য খুবই খারাপ কিছু অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। কিন্তু আমরা চাই দেশ ভালোর দিকে যাক, সুস্থতার দিকে যাক, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, রুল অফ ল, বেসিস অফ সিভিলাইজেশন, সেই রুল অফ লটি ফিরে আসুক, মবের পরাজয় ঘটুক। ভারত না পাকিস্তান, দিল্লি না পিন্ডি, এই যে ভারত এন্টি ভারত বিরোধিতা, বিশেষ করে জামাত ইসলামের যারা নেতাকর্মী আছেন দিন রাত ফেসবুকে ফেনা তুলে ফেলতেছেন, কিন্তু জামাতের যিনি আমির তার ভারতীয় কূটনীতিকের সাথে যে গোপন বৈঠক হতেই পারে, তবে ভারতীয় কূটনীতিকের কথায় তিনি যে বৈঠকটা গোপন রাখলেন এইটা আসলে কেন রাখলেন? তবে ওনাকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এই বৈঠকের খবর আমরা কখনোই জানতাম না যদি রয়টার্সকে তিনি নিজে না জানাইতেন। এখন রয়টার্সের কাছে যেটা তিনি প্রকাশ করলেন সেটা কেন গেল একটা বছর যাবত, কারণ এই মিটিংটা প্রায় 1 বছর আগে হয়েছে, তো এটা সম্পর্কে আমরা জানতে পারলাম না। কারণ এটা নিয়ে ভেজাল হইতো, রাজনীতির মাঠে হয়তো অনেক তর্ক বিতর্ক হইতো। দেখেন মুখে মুখে প্রত্যেকেই ভারত বিরোধিতা করলেও, মানে আমরা আমজনতা যারা খাইয়া না খাইয়া দেশে বিদেশে থাকি তাদের কথা আলাদা, কিন্তু পলিটিশিয়ানদের মধ্যে যারা মানে ক্ষমতায় আসবেন অথবা ক্ষমতার কেন্দ্রে বসবেন তারা কিন্তু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো রাখারই চেষ্টা করছে। আমরাও চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালোবাসার সম্পর্ক হবে, তবে দেনা পাওনা, লেনদেন, সম্মান এগুলো যেন সমান সমান ক্রাইটেরিয়াতে থাকে। যাই হোক, আজকের দিনে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পরপর যে খবরটা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটা সাক্ষাৎকার। সেখানে আমাদের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা তারা চিন্তা করছেন। এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার তথ্য জানিয়েছেন তিনি। জামায়াত আমির দাবি করেছেন ভারতীয় ওই কূটনীতিক তাকে বৈঠক কি গোপন রাখতে বলেছেন, এজন্য এটি গোপন রাখা হয়েছে। অনেকটা ওই যে জিএম কাদের তিনি সর্বশেষ যখন নির্বাচনের আগে ভারত সফর করে আসলেন, তো আসার পর সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনার সাথে কি আলোচনা হয়েছে, তো তিনি বললেন যে ভারত আমার মুখ খুলতে না করছে, আমরা সবাই সমালোচনা করেছি। তো আজকে জামায়াত আমিরের এই বক্তব্য অনেকটা সমালোচনার জায়গা,
তৈরি হচ্ছে, সমালোচনা কিন্তু নিতে হবে যে ভারতের কূটনীতিক না করছে, এখন কি ভারতের কূটনীতিক বলছে বিষয়টা প্রকাশ করার জন্য নাকি ভিন্ন প্রেক্ষাপট অথবা প্ল্যাটফর্ম। তবে আমার ধারণা রয়টার্স যখন সাক্ষাৎকার নেয় তারা এই পাশ ও পাশ, এই প্রান্ত ওই প্রান্ত সবকিছু যাই না বুঝাই হয়তো তারা প্রশ্নগুলা করে, যেখানে আপনি উল্টাপাল্টা উত্তর দেওয়ার সুযোগ নেই বা লুকানোর সুযোগ নেই। আপনার রয়টার্সের প্রতিবেদনটি বলছে বাংলাদেশে আগামী নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত যোগাযোগের পরিধি বাড়িয়েছে। এটা খুবই সিম্পল। ভারত তাদের রাষ্ট্র হিসেবে তারা কখনোই চাইবে না তাদের প্রতিবেশী রাষ্ট্রে এমন কোন শক্তি বা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক যে তাদের সার্বভৌমত্বের জন্য ডিস্টারবেন্স হতে পারে। আর যেহেতু এইবার জামাতের অতীতের যে কোনো সময়ের তুলনায় পপুলারিটি খুব বেশি এবং অনেকে আশঙ্কাও করছেন যে জামাত ক্ষমতায় যাবে, সো এই জায়গা থেকে জামাত যদি ক্ষমতায় আসে ভারত তো বাংলাদেশে ফেলে দিতে পারবে না, প্রতিবেশীকে আপনি কখনো ফেলে দিতে পারবেন না। সো বেটার হচ্ছে যে ক্ষমতায় আসতেছে তার সাথে আলাপ আলোচনা, নেগোসিয়েশন, অথবা এই রাষ্ট্র ওই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কি হবে। যেমন বিএনপির সাথে খুল্লাম খুল্লা আচরণ চলছে, তারেক রহমানের সাথেও চলছে যোগাযোগ, বা বিএনপির ঊর্ধ্বতন পর্যায়ের সাথে চলছে, সেক্ষেত্রে জামাতের সাথেও চলাটা খুবই স্বাভাবিকভাবেই আমি দেখছি। আর জামাত আমি নিশ্চিত করেছেন যে এই বছরের শুরুতেই এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠকটি হয়েছে, যদিও অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করেছেন, কিন্তু ভারতীয় কর্মকর্তা জামাত আমিরের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। তো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ডাক্তার শফিকুর রহমান যে তথ্য দিয়েছেন এটা কিন্তু অন্য কোনো গণমাধ্যম দেয় নাই, যে আজকে অন্য গণমাধ্যম থেকে প্রকাশ হয়েছে, তিনি নিজেই প্রকাশ করছেন, এই জন্য তাকে থ্যাংক ইউ। তিনি বলছেন আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে, আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে জামাত আমিরের সাথে তাদের কূটনৈতিক বৈঠকের ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য তারা করেনি, কারণ ভারতের কাজই হচ্ছে এরকম একটা ঘুগলাগিরি করা। কিন্তু ভারত সরকারের একটি সূত্র বলছে তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করেছে, এমনকি পাকিস্তানের সাথে ঐতিহাসিক সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে জামাত আমির বলেন আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি, কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নই, এর বদলে আমরা সবাইকে সম্মান করি এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। আমি ওটাতে বিশ্বাসী। দিনরাত ভারত বিরোধিতা করলেই হবে না, ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতেই হবে। আমাদের তিন দিকে ভারত, এখন ক্ষমতায় যারাই যায়, আমরা যেমন চাই না ভারতের জমিন ব্যবহার করে বাংলাদেশকে ডিস্টারবেন্স করা হোক, ভারতও কেন চাইবে যে আমাদের জমিন ব্যবহার করে অন্য কোনো রাষ্ট্র তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক। সো সরকারে যারাই থাকে তাদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। আর জামাত আমিরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দেই যে এই বিষয়টা তিনি নিজে আজকে রয়টার্সের মাধ্যমেই প্রকাশিত করে দিচ্ছেন, আর আমরা বিষয়টা জানতে পারছি। অন্যভাবে জানলে সমালোচনাটা 10 গুণ হইতো।